নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল কংগ্রেস নেতাদের গ্রেপ্তার ও জেল হেফাজত। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তুলে দিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক। দুবরাজপুরে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের তাড়া করে চটিপেটা স্থানীয়দের। আগুনে পুড়ে মারা গেল 3টি গরু, আহত বাড়ির মালিক সহ 2 জন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি হানা। তারাপীঠের মন্দিরে পুজো দিলেন আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে মন্দির নির্মাণের শুভ সূচনা। খয়রাসরের ভীমগড়ে স্বেচ্ছায় রক্তদান শিবির। এবার সংবাদ বিস্তারিত। ভোট পরবর্তী হিংসা ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বীরভূমের মোহাম্মদবাজারের 2 তৃণমূল নেতা তাপস সিনহা ও কালীপ্রসাদ ব্যানার্জিকে গ্রেপ্তার করল পুলিশ। কালীপ্রসাদ ব্যানার্জিকে সিউড়ি থেকে গ্রেপ্তার করা হয়, অন্যদিকে তাপস সিংহকে গ্রেপ্তার করা হয় শিলিগুড়ির বাগডোগরা থেকে। দুজনকে আজ সিউড়ি আদালতে তোলা হলে তাদের 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। দুজনেই এলাকার তৃণমূলের প্রভাবশালী নেতা এবং ব্লক সভাপতি। 2021 সালের বিধানসভা নির্বাচন ভোট পরবর্তী হিংসায় গ্রেপ্তার বীরভূমের দুবরাজপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিলন বাগতি। তিনি সদাইপুরের চিনপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য। আগে তিনি চিনপাই গ্রাম পঞ্চায়েতের প্রধানও ছিলেন। অভিযোগ, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর চিনপাই গ্রামের বাসিন্দা সঞ্জিত মণ্ডলের বাড়ি ও দোকান ভাঙচুর করে অস্ত্রসহ লোকজন নিয়ে হামলার অভিযোগ। এছাড়াও বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয় মিলন বাগতির নেতৃত্বে। মিলনেরও পিসি আলা হয়েছে, ওকেও 5-6-26 তারিখে পিসি রিটার্নের ডেট আছে। এটা ছিল আগুন লাগানো এবং অ্যাটেম্প টু মার্ডার। হ্যাঁ, এটা ভোট পরবর্তী। এটা ধারা আছে 143, 448, 436, 307, 379, 384, 427/34 আইপিসি, তার সঙ্গে 25-27 আর্মস অ্যাক্ট এবং 9B2 আই অ্যাক্ট। আমার নাম অসীম কুমার দাস। সদাইপুরের ঘটনাটা ঘটেছে, এটা 2021 সালের একটা ঘটনা। হ্যাঁ, ভোট পরবর্তী একটা হিংসা। এটা পার্টি অফিসে ভাঙচুর ছিল। সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে সঞ্জিত মণ্ডল বলে একজন ভদ্রলোক, তিনি এফআইআর করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে আজকে ফরওয়ার্ড করেছেন। এই কেসে 143, 448, 436, 307, 379, 384, 427, 34 আইপিসি আর 25-27 আর্মস অ্যাক্ট আছে আর 9B2 আই অ্যাক্ট আছে। না, এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়নি। অভিযোগটা পার্টি অফিস ভাঙচুর। এটা পিসি নিয়েছে, মানে পুলিশ রিমান্ড হয়েছে। আগামী 5-6 তারিখে পিসি রিটার্ন ডেট হয়েছে। 7 দিন চেয়েছে, 7 দিন হয়েছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর ব্লক অফিস থেকে সরকারিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা ও দুবরাজপুর ব্লকের বিডিও জয় সূর্য চক্রবর্তী। গতকাল সন্ধ্যায় দুবরাজপুর ব্লক অফিস থেকে 10 জন মহিলার হাতে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তুলে দিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করা হয়। প্রকল্পের সূচনা হলো, কি হলো সেই বিষয়টা একটু বলুন। দেখুন, পশ্চিমবঙ্গে সরকার হওয়ার পরেই মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের মায়েদের মুখে হাসি ফোটানোর জন্য, তাদের পাশে থাকার জন্য অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা করে বেনিফিশিয়ারিরা তারা পাবেন, এটা ঘোষণা হয়েছিল। তার সরকারিভাবে আজকে দুবরাজপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে আমরা দুবরাজপুরের কয়েকজন মায়েদেরকে আমরা ফর্ম তুলে দিলাম। সেই ফর্মটা ফিল আপ করে তারা জমা দেবেন। আজকে থেকে আমাদের অফিসিয়ালি আমাদের এটা লঞ্চিং হয়ে গেল। যারা যারা বেনিফিশিয়ারি থাকবেন
তারা ফর্ম পাবেন এবং ফর্ম ফিল আপ করে জমা করবেন। এবং ক্রাইটেরিয়া তো বিভিন্ন রকমের আছে। এক তো যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তাতে আর একটা ক্রাইটেরিয়া হলো যে যারা ট্যাক্স দেন অর্থাৎ সরকারি চাকরি করেন অথচ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন বিগত সরকারের আমলে, সেই ক্ষেত্রে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা আবেদন করতে পারবেন না। এরকম যারা এবারে ভোট দেননি অর্থাৎ ডিলিট হয়ে গেছে, এই ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য তারা আবেদন করতে পারবেন না। জি, এই ধরনের বিভিন্ন বিষয় আছে, সেই বিজ্ঞপ্তি আমাদের রাজ্য সরকার করেছে। আমরা প্রত্যেকটা মায়েদেরকে, বোনেদেরকে, দিদিদেরকে নতুন সরকার যেভাবে পশ্চিমবঙ্গের মায়েদের পাশে দাঁড়ানোর জন্য এত বড় একটা দায়িত্ব নিয়েছে, আমরা প্রত্যেক। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের তাড়া করে চটিপেটা স্থানীয়দের। কার্ডমানি নেওয়া দুর্নীতির প্রতিবাদে এই ঘটনা। জানা গিয়েছে বীরভূমের দুবরাজপুর পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ভাস্কর রুজ ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে কার্ডমানি খাওয়ার ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের বাড়িতে হামলা চালায় স্থানীয়রা। কাউন্সিলরের বাড়ির দরজায় লাথি, পাশাপাশি কাউন্সিলরের ঘনিষ্ঠ ধনঞ্জয় গোড়াই নামক ব্যক্তিকে তাড়া করে চটিপেটা করা হয়। ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার ওসি মনোজ সিংয়ের নেতৃত্বে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কজনের কাছে রাখেছে ধনু ফুল সাকি, ধনু হচ্ছে ওদের পার্টনার সিং, আর হচ্ছে ভাস্করের লিডার। কিসের জন্য মারধর হচ্ছে? কিসের জন্য মারধর? কাটমানি কিসের কাটমানি এটা? রাস্তা ঘর দুয়ার যা আছে মেয়েদের ইজ্জত সময় আমার 30,000 টাকা নিচে, আমার 30,000 টাকা নিচে ফুল কাটমানি কাটমানি আবাস যোজনা ঘর টাকা দেবে, তাদের ঘর হবে, কাকা ভাইপো তাদের ঘর হবে না। কে টাকা নিয়েছিল? ধনু ধনঞ্জয় গড়াই আর ভাইপো মিলে কে? তারা কারা? তারা কারা? তারা কারা? তারা তাদের সঙ্গে ওরাই এমন কি তারা তারা কোন দলের লোক? তারা কোন দলের লোক? তৃণমূলে ফুললি ভাঙলে তৃণমূল লোক কত টাকা নিয়েছিল? মোটামুটি ধরে করে এখান থেকে 1 কোটি টাকা নিচ্ছে। 1 কোটি টাকা, কতজনের কাছে? 100 আপনারা আজকে কি চাইছেন? আমরা চাইছি প্রতিবাদ করতে, প্রত্যেক জনের টাকা যেন ফেরত প্রত্যেক মানুষের যেন সঠিক বিবেচনা হয়। এতদিন প্রতিবাদ করেননি? যা থাকবে গাঁজা কেস দিত এতদিন প্রতিবাদ করেননি? না করবো কেন, আমাদের মুখ বন্ধ রাখা আছে। এমনকি একটা পারিবারিক পলিটিক গেছে একদম সোজা ভাষায় যাকে বলা যায় ভাস্কর উঠে গেছে, অরিজিনাল রিপোর্টটা পাওয়া যাবে, সেই রিপোর্ট আমরা চাই। আপনারা কি করছেন আজকে? এখন কি এখন আছেন না? এখন আমরা ওখানে বর্তমান থাকবো। ভাস্কর রোজ যেভাবে আমাদেরকে কাটমানি ঘটাচ্ছিল সেই কাটমানিটা ভাস্কর রোজ হবে। আপনার নামটা? কাঞ্চন ঘোড়াই। কত নম্বর? কাঞ্চন ঘোড়াই, কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড। ভোটের সময় ধনঞ্জয় গড়াই এবং ভাস্কর রুজ 2-3 জনকে মুসলিমকে নিয়ে এসে দুর্গামন্দিরে এসে হুমকি দেখিয়েছিল। টাইগার ছিল আর কি, বলেছিল 4 তারিখ পরে তো দেখে নেবো এবং সব মা বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করবো। সেই একটা জনরোষ তৈরি হয়েছে আজকে। এরা ছিল না বাড়িতে, দীর্ঘদিন লুকিয়েছিল, আজকে পেয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটনা ঘটেছে। এমন কিছু হয়নি, টুকটাক হাতাহাতি হয়তো ঠেলাঠেলি হয়েছে, মারধর কিছু করেনি, পালিয়ে গেছে। ধনঞ্জয় 7টা ঘর নিয়েছে এবং ভাস্কর রুজের একটা ভাই আছে, কাকা ছেলে বটে, যাই হোক মাস্তুরা কি বটে, ও 2টো বাড়ি নিয়েছে। ওদের যারা নেতৃত্ব আছে তারা নিজে নিজে বাড়ি নিয়েছে, গরিব মানুষ, অসহায় মানুষ বাড়ি পায়নি। এই তো অবস্থা, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। হবার তো যা হবার হয়ে গেছে, এরপরে হয়তো বহিঃপ্রকাশ ঘটতে পারে, কারণ যতক্ষণ মানুষ সুবিচার না পাবে থানা থেকে এবং পৌরসভা থেকে ততক্ষণ এই রোষটা থাকবে। এবং ওকে বলা হচ্ছে পায়ে হাতে ধরবে না, ভাস্কর ভয়ে বেরোয়নি। বলা হচ্ছে এরা প্রথমেই বলেছিল যে পায়ে হাতে ধরে নাও, ক্ষমা চেয়ে দেবো, ছেড়ে দেবো, কিন্তু এরা করেনি, তার জন্যই এই ঘটনা ঘটেছে। আপনার নামটা? আমার নাম মনোমণি মণ্ডল, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা, স্বর্ণমণ্ডলের স্থানীয় দুর্গাপুর শহর মণ্ডলের 6 নম্বর মণ্ডলের সহসভাপতির দায়িত্বে আছে বিজেপি।
দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। দুবরাজপুর ব্লকের খয়েরবন গ্রামে গতকাল রাত্রে অভিজিৎ মণ্ডল নামের ব্যক্তির বাড়ি লাগোয়া গোয়ালঘরে আগুন লাগে। এই ঘটনার পর আগুনে পুড়ে 3টি গরু মারা যায়। আর এই গোয়ালঘরের আগুন নেভাতে গিয়ে আহত হন বাড়ির মালিক অভিজিৎ মণ্ডল ও পাশের গ্রামের যুবক কার্তিক চন্দ্র গোপ। আগুন নেভানোর জন্য যায় দুবরাজপুর দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি নিজে গাড়ি করে আহত দুজনকে তড়িঘড়ি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। আমি মেটেলা থেকে খয়েরবনে একটা আমার বিশেষ কাজের জন্য এসেছিলাম শ্রীনিবাস বলে একজনের কাছে। তো হঠাৎ করে সেখানে থাকা অবস্থায় জানতে পারি শ্রীনিবাসের কাছে যে গ্রামে আগুন লেগেছে। তৎক্ষণাৎ আমরা সেই মুহূর্তে ছুটে যাই সেই যে গোয়ালঘরে আগুন লেগেছে এবং সেখানে দেখি দাও দাও করে আগুন জ্বলছে। তৎক্ষণাৎ আমরা সেই আগুন নেভানোর জন্য ঝাঁপিয়ে পড়ি এবং সেখানে যাওয়ার পর দেখি ভিতরে গোয়ালঘরে গরু রয়েছে, সেই 3টে গরু অলরেডি মারা গেছে। তাও আমরা চেষ্টা করলাম, এবং আমার সাথে আরও ভাই ছিল, তারাও অনেক চেষ্টা করেছেন। এখন যার গরুর বাড়ি মারা গেছে তিনিও 3টে গরু মারা গেছে এবং যার বাড়ির গরু তিনিও আহত হয়েছেন। আমারও একটু লেগেছে। আমিও এই দুবরাজপুর গ্রামীণ হসপিটালে এসেছি চিকিৎসার জন্য এবং তিনিও এখন আহত আছে আর ভর্তি আছেন। তার কী কারণে আগুনটা লেগেছে সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। সবারই কাছে শোনা যেটা হচ্ছে গোয়ালঘরে প্রদীপ বা কোনো ইলেকট্রিক কারণেও হতে পারে, ঠিক আছে। কারণ কী কারণের জন্য লেগেছে সেটা আমিও জানি না। তো আমরা আগুন নেভানোর কাজে ছিলাম তৎক্ষণাৎ। তারপরে আমরা কৌশিককে বললাম যে ফায়ার ব্রিগেডকে ফোন করতে, তারপর ফায়ার ব্রিগেডের গাড়ি আসে, ফায়ার ব্রিগেডের গাড়িও নেভানোর চেষ্টা করে। তারপর কী কারণে লেগেছে এখনও জানি না। তারপরে আমরা এখন চিকিৎসার কারণে এই দুবরাজপুর গ্রামীণ হসপিটালে এসেছি। MLA সাহেব এসছেন, তৎক্ষণাৎ MLA সাহেবকেও আমরা জানাই। তৎক্ষণাৎ উনি দেরি না করে আমাদের খয়েরবন গ্রামে, যেখানে আছে খয়েরবন গ্রাম, সেই খয়েরবন গ্রামে উনি গিয়েছিলেন এবং সেই তাদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের খবর নেন এবং এবং যিনি আহত হয়েছেন যে পরিবারের লোক, তাকে গ্রামীণ হসপিটালে নিয়ে আসে, প্লাস আমাকেও নিয়ে আসে। আমরা বিধায়কের গাড়িতেই আসি এবং গাড়িতে এসে পরে বিধায়ক আমাদের চিকিৎসা করায়। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV। সাত সকালে বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে CID হানা। বিরোধী দলনেতা মনোনীত করতে সই জাল, তাই তদন্তে CID। বোলপুরের বিধায়ক জানান সই জাল সন্দেহে CID তদন্ত করতে এসেছেন। এদিন তিনি আরও জানান, বলছি আপনার বাড়িতে সিআইডি মানে আধিকারিক এসেছিলেন বলে জানা যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আমাদের 6 তারিখে একটা মিটিং হয়েছিল 6-5, যেখানে মিটিংয়ে আমরা বিরোধী নেতা হিসেবে শোভনদাকে নির্বাচিত করেছিলাম। সেই সই করেছিলাম রেজুলেশনে, সেই সইটা নিয়ে ওনাদের সন্দেহ হয়েছে। তাই আমাদের সোমেন দাস মহাশয় বলে একজন ব্যক্তি, তা আমার যতদূর মনে হচ্ছে যিনি হচ্ছেন বিধানসভার সেক্রেটারি, তিনি একটা হেয়ারশিট থানায় কেস করেছিলেন যে আমরা যে সই জমা দিয়েছে, শোভনদা যে সই জমা দিয়েছে তার সেগুলো নাকি অরিজিনাল সই নয়। সেই হিসাবে CID এনকোয়ারি হচ্ছে, সেই হিসেবে ওনারা এসেছিলেন। আমি বললাম হ্যাঁ আমি গেছিলাম, আমি সই করেছি। না না, এখানে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা বিরোধী নেতা নির্বাচিত করার। ওরা এসেছিলো কালকে বিকেলে 4:35-এ, তা আমি ছিলাম না। তা বলেছিল, ছেলে বলেছিল, আমার সব ফোন করেছিল, আমি বললাম ঠিক আমি যাচ্ছি, 8টার মধ্যে পৌঁছাচ্ছি। ওনারা বললো আমরা রাতে আর আসিনি আপনাকে বিরক্ত করতে, 8টার পর আর আসিনি, আমরা সকালে এসেছি। তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে হানা হলে ব্যাপারটা নেতিবাচকভাবে দেখা হচ্ছে। দেখুন, এটা আপনারাই করছেন, মিডিয়া এমনভাবে ফাঁপিয়ে তুলছেন যে যেন মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ আসতে আইলেই যে একটা আবার এলো, আপনারা মিডিয়া হাইপ তুলে দিচ্ছেন। ইলিগাল প্রসেস বলবেন? ইলিগাল প্রসেস।
যারা বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূম জেলার তারাক্ষেত্র তারাপীঠ, এখানে রয়েছেন বশিষ্ঠ আরাধিতা তারা। পরবর্তীকালে এখানে তারা সাধনায় সিদ্ধিলাভ করে তারাপীঠ ভৈরব নামে প্রসিদ্ধ হন সাধক বামাখ্যাপা। সেই তারাক্ষেত্র তারাপীঠে মা তারার পুজো দিলেন পশ্চিমবঙ্গ সরকারের নবগঠিত মন্ত্রিসভার আদিবাসী কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু। সঙ্গে ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, জেলার সহ সভাপতি নিখিল ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, কিভাবে রাজ্যের উন্নয়ন করতে হয় তা দেখিয়ে দেবে ডবল ইঞ্জিন সরকার। এদিন তিনি আরও জানান, মায়ের কাছে আশীর্বাদ দিলাম এবং নতুন সরকার যার পশ্চিমবঙ্গের অপর মানুষের যাতে সেবা করতে পারি তারই আশীর্বাদ আছে। বলছি তৃণমূলের নেতার মানে জমি থেকে টাকা সোনা গয়না উদ্ধার, এই বিষয়টা নিয়ে কী বলবেন? আপনারা তো সবাই জানেন যে কিভাবে তারা দুর্নীতি করেছে। সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ দুভাগ করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দিয়েছে। তার জন্য আজকে আমরা 208-এ পৌঁছেছি এবং তারই সেই আগামী দিনে আমরা ডাবল ইঞ্জিন সরকার আমরা দেখিয়ে দেবো যে উন্নয়ন কাকে বলে, সেটা সাধারণ মানুষ তারা বুঝতে পারবে। অলরেডি আমরা বিভিন্ন অনারেবল CM সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন গরিব মানুষের প্রকল্প আমরা নিয়েছি এবং সেটা ক্যাবিনেটে পাসও হয়ে গেছে। আগামী জুন মাসের থেকে সেই প্রকল্পগুলো চালু হয়ে যাবে এবং গরিব মানুষ উপকৃত হবে। তারাপীঠ থেকে উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে নতুন মন্দির নির্মাণের শুভ সূচনায় আয়োজিত হল পবিত্র ভূমি পুজো। ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরম পূজনীয় স্বামী কৃষ্ণানন্দজি মহারাজ এবং শ্রদ্ধেয় শ্রী অলয় গোবিন্দ দাসজি গৌরীয় ভক্ত। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীঠ জানান, নতুন এই মন্দির কেবল উপাসনার স্থানই হবে না, বরং মানবিক মূল্যবোধ, আধ্যাত্মিক চেতনা ও সমাজ কল্যাণে এক পবিত্র কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। প্রত্যেক মানুষের নিজস্ব ধর্ম পালনের পাশাপাশি মানব ধর্ম পালনের শিক্ষা এখান থেকে প্রদান করা হবে। এদিন তিনি আরও জানান, बहुत अच्छा लगा यहाँ के, जैसे बच्चों की शिक्षा और शिक्षा के साथ साथ दीक्षा, जो सनातन के लिए जो हमारे मुलाहिदा काम कर रहे हैं, और बहुत खुशी हुई मुझे यहाँ के, बहुत अच्छा लगा। बच्चों की पढ़ाई अच्छी चल रही है, बहुत अच्छा है। मलाईपीठ जी का जो परिकल्पना है, क्या बोलेंगे इसके बारे में? मलाई पीठ जी कल्पना है, मलाई जी चाहते हैं कि पूरे देश में बच्चों को शिक्षा दे सकें, तो जगह जगह कोशिश कर रहे हैं कि यहाँ पे कॉलेज बनाया जाए, स्कूल बनाया जाए, जहाँ इनका ट्रस्ट भी है, ट्रस्ट के साथ भी काम करते हैं, मुफ्त शिक्षा देते हैं और बच्चों के लिए जितना हो सके मदद करते हैं। आप बोले कि कल वेस्ट बंगाल का CM के साथ आपका भेंट है, तो इस मलाईपीठ जी के बारे में क्या बोलना चाहते हैं आप? मैं मलाई पीठ जी के बारे में बोलना चाहूँगा और CM साहब को मैं विनती भी करूंगा यहाँ पर एक बार कॉलेज में जरूर आएँ और यहाँ जैसे जितनी हो सके इनकी मदद भी करें, क्योंकि यहाँ बच्चों को शिक्षा दे रहे हैं और सनातन के लिए भी काम कर रहे हैं, देश के प्रति अच्छा जितना, क्योंकि बच्चे ही देश का भविष्य हैं। जब बच्चे आगे निकलेंगे तभी देश का भविष्य आगे बढ़ेगा। मौलेश्वर का और एक इच्छा है यहाँ वेटरनरी कॉलेज होगा, तो बिल्कुल होगा। सरकार से हम खुद रिक्वेस्ट करेंगे, आप इनकी मदद करें हर चीज़ में, और कॉलेज बनेगा भी, तैयार हो जाएगा जल्दी। आपका नाम? महामंडलेश्वर स्वामी कृष्णानंदपुरी। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আকাশ আচার্যের পরিবার আকাশের মৃত্যুদিনকে স্মরণ করে আকাশ আচার্যের পরিবার, আত্মীয় স্বজন ও বীরভূম ডিস্ট্রিক্ট লাইফ সেভার্সের আয়োজনে ও পরিচালনায় শিউরি সদর হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহে প্রতি বছর ভীমগড়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আচার্য পরিবারের তরফে জানানো হয়, আকাশ যেহেতু রক্ত আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা ছিল, তাই তার মৃত্যু পরবর্তীতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে তার স্মৃতিকে ধরে রাখতে চায়।
বিগত বছরগুলির ন্যায় 28 মে ভীমগড় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শিবিরে মহিলা ও পুরুষ মিলে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান পরবর্তীতে সকল রক্তদাতাদের শংসাপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডাক্তার রাহুল মিশ্র, শ্রী সদর হাসপাতাল, এমটি ল্যাব, শ্রী সদর হাসপাতাল, কৌস্তব ঘোষ, স্বর্গীয় নয়ন আচার্যের বাবা তথা বিডিএলএস এর সভাপতি গণেশ আচার্য, পিভিপিডিএফ এর সভাপতি লালটু সামন্ত, বিডিএলএস এর সদস্য স্বরূপ ঘোষ, মনোজ বাদ্যকর, সদস্যা ঝুম্পা সাধুসহ স্বাস্থ্য কর্মীরা ও বিডিএলএস এর সদস্যরা। আকাশ আর রক্তদান এই যেন দুটো সমার্থক শব্দ। মানে ও রক্তদান ছাড়া কিছু বুঝতো না। ও নিজে ফিজিওথেরাপিস্ট ছিল, কিন্তু সব কিছু করার পরও কিন্তু রক্তদান যেখানে হতো সেখানে কিন্তু ছুটে যেত। আর প্রতিদিন সন্ধ্যেবেলায় যখন বাড়ি ফিরত, ও কিন্তু প্রায় অনেক ক্লাবে বসে রক্তদান সম্পর্কে মানুষকে সচেতন করত এবং থ্যালাসেমিয়া সম্বন্ধে সচেতন করত। এটা ছিল ওর জীবনের ব্রত। তো সেটা খুব তাড়াতাড়ির মধ্যেই একটা উজ্জ্বল নক্ষত্রের পতন ঘটে গেল মহাকাশে। তো এটা যেমন আমাদের পিতা মাতা হিসেবে বা নিজের আত্মীয় স্বজনের যতটা ক্ষতি, তার সাথে আমার মনে হয় আকাশদের মতো ছেলেরা যদি সমাজ থেকে অকালে চলে যায়, সমাজের অপূরণীয় ক্ষতি। কারণ আকাশকে দেখেই বুঝতে পারা যায় যে তার কর্মসূচিটা কেমন ছিল। হ্যাঁ, আর একটা কথা যে ড্রাইভারদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই একটা কথা, আপনারা একটু সাবধানে গাড়ি চালান। এমন সন্তানরা বা এমন ছেলেরা বা যে কোনো মানুষকে এই অ্যাক্সিডেন্টে তারা নিজের এই ইহলোক ছেড়ে পরলোকে চলে যাচ্ছে। সমাজের কত বড় ক্ষতি হচ্ছে। যদি হয়ে যায় অ্যাক্সিডেন্ট সেটা আলাদা, কিন্তু যেখানে হয়তো অ্যাক্সিডেন্টটাকে আটকানো যাবে সেখানে কেন আপনারা বেপরোয়া গাড়ি চালাবেন? আপনাদের বেপরোয়া গাড়ি চালানোর বলিতে অকালে প্রচুর নতুন সূর্য ওঠার আগেই তারা অস্তে চলে যাচ্ছে। এটা আপনাদেরকে আমার জোড় হাতে মানে করজোড়ে অনুরোধ, আপনারা গাড়ি চালান, কিন্তু আপনারা তো সন্তান আছে। আপনারা দেখুন আজকে একটাই সন্তান আজ চলে গেছে, আজ আমাদের কি অবস্থা, বাবা মা তাদের অবস্থা কি। এটা আপনাদেরকে আমাদের অনুরোধ, যারা ড্রাইভার আছেন তারা একটু সচেতন হন, কারণ এইভাবে অকালে যেন জীবনগুলোকে ইচ্ছে করে দেন না। যেটা খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।